সো আমাদের ফোর্থ চ্যাপ্টারটা হচ্ছে ব্লাড নিয়ে। ব্লাড বিষয়টা আমাদের বুঝতে হলে প্রথমে ব্লাডের সংজ্ঞা যেটা আমাদের চোখে ভাসে এটা হচ্ছে গিয়ে ব্লাড হচ্ছে মেসোডার্ম উদ্ভূত যেটা তরল যোজক কলা। এটার অর্থ কি আমরা একটু করে ব্যাখ্যা করি। আমরা জানি একটা হিউম্যান বডি কিভাবে গ্রো করে তিনটা প্লেট থেকে। প্রথমে এটা একটা জাইগোট থাকে, প্রথমে একটা ওভামের সঙ্গে একটা স্পার্ম ফিউজ হয়, এখান থেকে হচ্ছে একটা জাইগোট ফর্ম হয়। এই জাইগোট গুলো প্রতিনিয়ত সেল ডিভিশন হতে থাকে, এরকম একটার পর একটা সেল ডিভিশন হতেই থাকে, এবং ফাইনালি যে জিনিসটা এরকম একটা নিরেট বল ক্রিয়েট হয় যেটাকে বলা হয় মরুলা। এই মরুলার মধ্যে আমরা জানি যে সবগুলা সেল এখানে আশেপাশে সবগুলা সেল হারায় যায়, এবং একটা সময় পুরা এই কাভারিং এর মধ্যে সবগুলা সেল হারায় গিয়ে এখানে শুধুমাত্র তিনটা লেয়ার থাকে। এই তিনটা লেয়ার যদিও আমরা এটাকে কাটছি, এটা একটা বলকে কাটছি এই জন্য এরকম দেখা যাচ্ছে, কিন্তু আসলে এই তিনটা লেয়ার 3D, মানে এটাকে আমরা হাফ করে কাটছি দেখে এরকম মনে হচ্ছে। 3D দেখলে এরকম তিনটা প্লেট দেখা যেত, এরকম তিনটা প্লেট। আর এই তিনটা প্লেট থেকে আমাদের বডিটা গ্রো করে। সো তিনটা প্লেট আমরা যদি দেখি, আমরা এটাকে এভাবে কল্পনা করি, তিনটা পরোটা, তিনটা পরোটাকে আমরা যদি ফোল্ড করি, আমাদের কিন্তু পুরো বডি থেকে আমাদের হিউম্যান বডিটা মূলত এই তিনটা প্লেট থেকেই গ্রো করে, আর কোনো কিছু থেকে গ্রো করে না। সো এই তিনটা জিনিস যদি এরকম করে ফোল্ড করি আমরা, আমরা যে জিনিসটা পাই, সবার বাইরের যে কভারিংটা আছে ওটা পুরা বডিটাকে এরকম করে কভার করে রাখে। আমরা যদি এটা এভাবে দেখি, পুরা বডিটাকে এভাবে কভার করে রাখে। সো বাইরেরটাকে এপিডার্ম বা এক্টোডার্ম বলি, যেটাকে আমরা চামড়া হিসেবে চিনি আর কি। এটাকে আমরা বলতে পারি এপিডার্ম বা এক্টোডার্ম। ওকে, দেন আমরা আসি হচ্ছে গিয়ে এই সবার ভেতরে এই যে নালীটা, সবার ভেতরের যে নালীটা, এটা আমরা এই যে নালীটা, এটা যখন ফোল্ড করা হবে তখন দেখা যাবে হচ্ছে গিয়ে এখানের মধ্যে একদম একটা নলে কনভার্ট হবে, একদম একটা নলে কনভার্ট হবে। এই যে একটা নলে কনভার্ট হয়েছে, এই নলগুলো থেকে আমাদের বডিতে যত নল আছে, আমাদের সেন্ট্রাল লাইন বরাবর শ্বসন নালী, জনন নালী, পরিপাক নালী সবগুলো আসবে। আর আমরা যদি দেখি এই মাঝের নল এবং বাইরের চামড়া, এই দুইজনের মধ্যে কানেক্ট করতেছে হচ্ছে কি, দুইজনের মধ্যে কানেক্ট করতেছে এই কানেকটিভ টিস্যু গুলা। মাঝের এই কানেকটিভটাকে বলা হয় মেসোডার্ম। মাঝের এই লেয়ারটাকে কি বলা হচ্ছে? মেসোডার্ম। এই তিনোটা আমরা তাহলে বুঝতে পারলাম মেসোডার্ম কাকে বলা হচ্ছে, এক্টোডার্ম কাকে বলা হচ্ছে। তাহলে আমাদের বডিতে যারাই কানেক্টর আছে, যারাই কানেক্ট করতেছে দুইটা অংশকে, তাহলে তাহলে যে দুইটা জিনিসকে কানেক্ট করা সবগুলাকেই বলা হবে কি, মেসোডার্ম থেকে আসতেছে। যেমন আমাদের বডিতে হাড় আছে, মাংস আছে, রক্ত আছে। রক্ত পুরা বডিতে ফ্লো করতেছে, তোমার হাড় পুরা বডিটাকে একসাথে ধরে রাখতেছে। এই কানেকশনের কাজগুলো যারা করতেছে সবাই মেসোডার্ম থেকে আসবে। আর নালীগুলো আসবে এখান থেকে, আর চামড়াটা আসবে বাইরেরটার থেকে। তাহলে আমরা বলতে পারি মেসোডার্ম থেকে তিনটা জিনিস আসে। মেসোডার্মের তিনটা জিনিস যদি আমরা দেখি, প্রথমে হচ্ছে ব্লাড পুরো বডিতে সাপ্লাইড হচ্ছে, তারপর হচ্ছে বোন, তারপর হচ্ছে মাসেল, এই তিনটা। সো আমরা যদি দেখি বোন এন্ড মাসেল এগুলো হচ্ছে সলিড, সলিড কানেকটিভ টিস্যু, কানেক্ট করতেছে, সো কানেকটিভ টিস্যু। আর ব্লাড হচ্ছে লিকুইড বা তরল যোজক কলা বা লিকুইড কানেকটিভ টিস্যু। সো আমরা বুঝতে পারলাম তরল যোজক কলা কেন বলা হচ্ছে এটাকে তরল, কারণ এটা লিকুইড। আর এই তরল যোজক কলা কোথা থেকে আসতেছে? মেসোডার্ম থেকে। তাই ব্লাডের সংজ্ঞাটা দেওয়া হয় হচ্ছে মেসোডার্ম উদ্ভূত তরল যোজক কলাকে বলা হয় রক্ত। এই রক্তটাকে আমরা যদি নেই, আমরা জানি এটা একটা সলিউশন, অর্থাৎ এখানের মধ্যে প্রচুর পরিমাণে সেল থাকে। সো সেলগুলা স্বভাবতই একটু ভারী হয়। সো ভারী সেল অবশ্যই যখন একটা পানির মধ্যে থাকবে, পানি এইটা যেহেতু অনেক বড় বড় সেল, একটা সময় এগুলো পড়ে যায়। আমাদের মনে রাখা লাগবে, যেমন ধরো আমরা একটা স্যালাইনের সলিউশন বানানো, সোডিয়ামের কণা বা ক্লোরিনের কণা এগুলো খুবই ছোট, তাই এটাকে বলা হয় সলিউশন। এগুলা কখনোই, সোডিয়াম কণাগুলা কখনোই এভাবে নিচে পড়ে যায় না। এখানে সব সময় আমরা যেভাবেই ঝাঁকুনি দিই না কেন বা যা কিছুই করি না কেন, এরা সব সময় মিশে থাকবে। এগুলা তোমরা কেমিস্ট্রিতে চ্যাপ্টার 5-এ পড়বে, যে এই ধরনের দ্রবণকে বলা হয় সমসত্ব দ্রবণ। যে যেটাই কন্ডিশন হোক না কেন, এই পানিতে এগুলো কখনো তলানি পড়ে না। কিন্তু আরো কতগুলো আছে অসমসত্ব দ্রবণ। এই দ্রবণগুলো, যেমন আমরা যদি দুধের কথা চিন্তা করি, দুধ যদি আমরা খুব জোরে নাড়াই বা লেবু দেই, এখান থেকে কি হয়? দুধের থেকে ছানা উপরে ভেসে ওঠে। তাহলে এইটা এই ধরনের দ্রবণকে বলা হয় কলয়েড, যেগুলাকে আলাদা করা যায় কিছু একটা করার মাধ্যমে। যে লেবুর রস দিলাম, এসিড দিলাম বা কিছু একটা দিলাম, এগুলো আলাদা হয়ে যাবে। এগুলাকে বলা হয় অসমসত্ব। আরেক ধরনের অসমসত্ব আছে যেটাকে বলা হয় সাসপেনশন। এটা এটা তোমার বাইরে থেকে কিছু যোগ করা লাগবে না, এগুলা হচ্ছে মডারেটলি বড়। আর এগুলা থাকে খুবই ছোট বিন্দু, এগুলা থাকে মডারেটলি বড়। আর সাসপেনশন যেগুলাকে বলতেছি এগুলো থাকে অনেক বড়।
এতই বড় যে তুমি যদি কিছুক্ষণ রেখে দেওয়ার পরেই এরা তলানি পড়তে শুরু করে। কিছু অ্যাড করা লাগবে না, শুধুমাত্র তুমি স্থিরভাবে রেখে দিলেই তলানি পড়তে শুরু করবে। তাহলে এই ব্লাডটা কিছুক্ষণ পরেই তলানি পড়ে, এজন্য এটা হচ্ছে এক ধরনের সাসপেনশন ধরনের দ্রবণ। তাহলে আমরা বুঝলাম তিন ধরনের দ্রবণের মধ্যে ব্লাড কোথায় পড়ে, ব্লাড পড়ে হচ্ছে সাসপেনশনে। ওকে, এখন সাসপেনশনের আরেকটু যদি আমরা বোঝার চেষ্টা করি, সাসপেনশনের আরেকটু উদাহরণ হচ্ছে আমরা প্রায় ওষুধের গায়ে দাগানো দেখি, ওষুধের গায়ে লেবেল থাকে না এরকম, খাওয়ার পূর্বে ঝাঁকুনি দিয়ে খাবেন, কারণ কি উপরে ওষুধ যেগুলো সাসপেনশন ওগুলা সবগুলা নিচে পড়ে গেছে, আর উপরে যেটা আছে ওটা পানি, তুমি যদি পানি খাও লাভ নেই, ওষুধের কণা খেতে হলে তোমার আগে ঝাঁকাই নিতে হবে। ওকে, তাহলে আমরা বুঝলাম এই ব্লাডের সেলগুলো এতই বড় যে এগুলা নিচে পড়ে যায় কিছুক্ষণ রাখলে, কিন্তু নর্মালি তুমি যদি নর্মালি রাখো, তুমি যদি তোমার টাইম না থাকে তখন তুমি এটাকে অনেক জোরে নাড়াতে পারো। অনেক জোরে নাড়ালে তুমি চিন্তা করো একটা ব্লেন্ডিং মেশিন বা কিছু একটা ভিতরে ঢুকাইলা, অনেক জোরে নাড়াচ্ছ, তাহলে একটা সেল আরেকটা সেলের সাথে বাড়ি খাবে, আরো ভারী হয়ে কিছুক্ষণ পরে পড়ে যাবে। এভাবে একটা সেন্ট্রিফিউজ মেশিন বলা হয় যেখানে মধ্যে জোরে ঘোরানো হয়, প্রায় 30 মিনিট যদি তুমি 3000 বার, 1 মিনিটে 3000 বার করে ঘোরাও, তাহলে দেখা যায় হচ্ছে এগুলা দুইটা ভাগে ভাগ হয়। এই দুইটা ভাগের মধ্যে যেটা হালকা ভাগ প্লাজমা, আমরা জানি প্লাজম শব্দটার অর্থ হচ্ছে পানি, যেমন আমরা ফার্স্ট চ্যাপ্টার বোটানিতে পড়ছিলাম নিউক্লিওপ্লাজম বা সাইটোপ্লাজম, সেলের পানিকে বলা হচ্ছে সাইটোপ্লাজম, নিউক্লিয়াসের পানিকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে ওখান থেকে আমরা বুঝতে পারতেছি যে প্লাজমা মানে হচ্ছে পানি, তাহলে পানি পার্টটা থাকবে উপরে, আর সেল যেগুলা সেলুলার কম্পোনেন্টস গুলো থাকবে, কোষীয় উপাদানগুলো থাকবে নিচে। এভাবে আমরা ব্লাডের দুইটা কম্পোনেন্টস পাই। সো ব্লাডের কম্পোনেন্ট দুই ধরনের, একটা হচ্ছে আমরা দেখলাম যে ওয়াটারি কম্পোনেন্ট, যেটাকে বলা হচ্ছে প্লাজমা, আর যেটা বলা হচ্ছে প্লাজমা বাদেও সেলুলার কম্পোনেন্ট, যেখানে আমাদের সেল গুলা থাকে। সেলুলার কম্পোনেন্ট বা কোষীয় উপাদানের মধ্যে আরো কিছু ভাগ আছে, এই ভাগগুলোতে আমরা যাচ্ছি। তার আগে প্লাজমার মধ্যে কি কি থাকতে পারে ওগুলা নিয়ে একটু কথা বলি। প্লাজমার মধ্যে অসংখ্য কিছু থাকতে পারে, যেমন আমরা যদি রক্ত টেস্ট করে দেখি, রক্তের টেস্টটা কিরকম হয়, নোনতা। তাহলে নোনতা মানে আমাদের ফার্স্ট যে ইমপ্রেশন আসে, হ্যাঁ নোনতা মানে হবে কি, সোডিয়াম থাকবে, ক্লোরিন থাকবে। ওকে, আর এখানের মধ্যে প্রোটিন থাকে, প্লাজমার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, প্লাজমা প্রোটিন থাকে, এরকম বিভিন্ন জিনিস থাকতে পারে। আর সেলুলার কম্পোনেন্ট কি, এখানের মধ্যে যেসব সেল আছে সেলগুলো কিরকম থাকতে পারে, আমরা যদি দেখি সেলগুলা আরবিসি আছে, আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড সেল, রেড মানে হচ্ছে আমরা এরিথ্রোসাইটও বলতে পারি, এরিথ্রিন মানে হচ্ছে লাল। তারপর হোয়াইট ব্লাড সেলের কোনো কালার থাকে না, লিওকোস মানে হচ্ছে সাদা, এখান থেকে আসছে হোয়াইট ব্লাড সেল। আর হচ্ছে প্লাটিলেট বা প্লেটলেট। ওকে, সো এই তিনটা কম্পোনেন্ট হচ্ছে সেলুলার কম্পোনেন্ট মেইনলি। সো সেলুলার কম্পোনেন্ট গুলো কোথা থেকে আসে ওগুলাতে আমরা আসতেছি, এই দুইটা অংশে আমরা ভাগ করলাম। এবং আমরা যদি পার্সেন্টেজটা দেখি, যদিও ছবিতে দেখতে 50-50 মনে হচ্ছে, কিন্তু পানির পরিমাণ কিছুটা বেশি থাকে, পানি থাকে 55%, আর আমাদের এখানে ব্লাড কম্পোনেন্ট থাকে হচ্ছে মোটামুটি আমরা যদি ধরি ব্লাড কম্পোনেন্টটা থাকে 45%। আর ব্লাড কম্পোনেন্টের মধ্যে মোস্টলি পুরো অংশটাই থাকে হচ্ছে রেডিশ, আর উপরে হালকা করে আমরা যদি দেখি হালকা রং, এটা থাকে হোয়াইট ব্লাড সেল। অর্থাৎ হোয়াইট ব্লাড সেলের পরিমাণ খুবই কম থাকে, রেশিওটা হয় 700:1। হোয়াইট ব্লাড সেল একটা থাকলে রেড ব্লাড সেল থাকবে 700টা। সো আমরা ব্লাডের কম্পোনেন্ট গুলো বুঝলাম, ব্লাডটা এরকম করে ফ্লো করতেছে। ওকে, এবার আমরা যাই হচ্ছে কম্পোনেন্ট গুলার ইয়াতে। কম্পোনেন্ট গুলোর ফার্স্টটা হচ্ছে আরবিসি, রেড ব্লাড সেল। রেড ব্লাড সেল রেড কেন, কারণ হচ্ছে এখানে হিম আছে, রেড ব্লাড সেলের মধ্যে হিম আছে। সো ফার্স্ট অফ অল রেড ব্লাড সেলটা দেখতে কিরকম, রেড ব্লাড সেলটা দেখতে অনেকটা এরকম বাইকনকেভ, অর্থাৎ মাঝে এরকম ফাঁকা হয়ে গেছে। সো মাঝে কেন ফাঁকা হয়ে গেছে এটা বোঝার জন্য আমাদের প্রথম বুঝতে হবে রেড ব্লাড সেলের কাজটা কি। আমরা যদি দেখি রেড ব্লাড সেলের মূল কাজ হচ্ছে, রেড ব্লাড সেল বিভিন্ন সেলের মধ্যে অক্সিজেন ক্যারি করে নিয়ে যায়। রেড ব্লাড সেলের পরিমাণ যদি কমে যায় তাহলে অক্সিজেন পাই না আমরা। এজন্য আমাদের মনে রাখা লাগবে যে যখনই আমাদের অক্সিজেনটা যেতে পারে না, তখন আমরা এনিমিয়া হলে অক্সিজেন যেতে পারে না, বা আমরা যদি চিন্তা করি রেড ব্লাড সেলের মুভমেন্টটা যদি কোনো কারণে কমায় দেওয়া হয়, তাহলে আলটিমেটলি মানুষ মারা যাবে। যেমন গলা যখন চিপে ধরা হয় তখন হচ্ছে নতুন রেড ব্লাড সেল গুলো আর যেতে পারে না অক্সিজেন ক্যারি করে, এই জন্য গলা চেপে ধরলে মানুষ মারা যায়। সো রেড ব্লাড সেলের মূল কাজ হচ্ছে অক্সিজেন ক্যারি করা। এখন আমরা জানি যে আমরা যারা বোটানিতে গ্লাইকোলাইসিস টপিকটার সঙ্গে পরিচিত, মানে শ্বসন টপিকটার সঙ্গে, গ্লাইকোলাইসিস না, রেসপিরেশনের 4টা পার্ট আছে। আমরা অনেক আগে পড়ছিলাম রেসপিরেশন দুই ধরনের, একটা হচ্ছে এইরোবিক রেসপিরেশন, আরেকটা হচ্ছে অ্যানাইরোবিক বা সবাত শ্বসন, অবাত শ্বসন। আমি এইরো অ্যানাইরো লিখলাম এখানে। সো এরোবিক রেসপিরেশনের 4টা স্টেপ আমরা জানি, গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে এসিটাইল কোয়ে ফরমেশন,
তারপর আমরা জানি গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে ফরমেশন, দেন আসে হচ্ছে ক্রেবস সাইকেল, তারপর আসে হচ্ছে ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। সো এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ক্রেবস সাইকেল, এগুলো হয় মূলত মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমরা যদি দেখি এখানের মধ্যে কতগুলা ক্রিস্টি থাকে আমরা পড়ছিলাম, এই ক্রিস্টি বা ইনার লেয়ারের মধ্যে কতগুলা চেইন থাকে, সেখানের মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা হয়। এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের অক্সিজেন লাগে এই পুরো সিস্টেমটা গ্রো চলতে। সো যদি অক্সিজেন না থাকে তাহলে এই পুরো জিনিসটা চলতে পারবে না। তাহলে আমাদের ফার্স্ট পয়েন্টটা কি, অক্সিজেন এসে যখন এই ইটিএসটা চালাতে সাহায্য করে তখনই হচ্ছে এরোবিক রেসপিরেশন হয়। এখন সমস্যা হলো এই আরবিসি সবার কাছে অক্সিজেন পৌঁছায় দেয়। তাহলে এই আরবিসি যদি নিজেই সবগুলো অক্সিজেন ইউজ করে ফেলে, অক্সিজেন যে আরবিসির মধ্যে থাকে এখানের মধ্যে, এই অক্সিজেনটা যদি আরবিসি নিজেই ইউজ করে ফেলে তাহলে অক্সিজেনটা বাকিটা পাবে না। তাহলে আরবিসির মধ্যে প্রথম যে জিনিসটা বাদ দিতে হবে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আরবিসিতে থাকতে পারবে না। তাহলে মাইটোকন্ড্রিয়া না থাকলে ইটিএস এর মধ্যে অক্সিজেন ইউজ হতে পারতেছে না, তাহলে ক্রেবস সাইকেলও হতে পারতেছে না। ক্রেবস সাইকেল, এসিটাইল কোয়ে, এগুলো কিছু হতে পারতেছে না। মাইটোকন্ড্রিয়ার মধ্যে অ্যানাএরোবিক রেসপিরেশন হয়, আমরা এগুলা বোটানিতে পড়ছি। সো এখন আমরা যাই যে মাইটোকন্ড্রিয়া না থাকতে পারলে এনার্জির পরিমাণ, অ্যানাএরোবিক রেসপিরেশনে এনার্জির পরিমাণ থাকে খুবই কম, যেখানে এই অংশে থাকে 38 এটিপির মতো, 38 এটিপি, আর অ্যানাএরোবিকের মধ্যে শুধুমাত্র 2 এটিপি থাকে। তাহলে এনার্জি কম হলে এরা দেখা যায় হচ্ছে খুব ভালো প্রোটিন তৈরি করতে পারার কথা না। এবং নিউক্লিয়াসটা একটা নিউক্লিয়াস ক্যারি করতে আমরা যদি প্রোক্যারিওটিক সেলের দিকে তাকাই, প্রোক্যারিওটিক সেলের মধ্যে কোনো নিউক্লিয়াস নাই। কারণ কি, এখানে নিউক্লিয়াসটা ক্যারি করতে, প্রোটিন তৈরি করতে যে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি দরকার, প্রোক্যারিওটিক সেলে যেহেতু মাইটোকন্ড্রিয়া নেই, দ্যাটস ওয়াই ওরকম ডেভেলপ কোনো নিউক্লিয়াস নেই। আরবিসির ক্ষেত্রেও ডিফারেন্ট না, যেহেতু মাইটোকন্ড্রিয়া নাই। মাইটোকন্ড্রিয়া নাই কেন, যাতে অক্সিজেনটা কোনো মতে ইউজ না করে। মাইটোকন্ড্রিয়া থাকলে অক্সিজেনটা বাকি সেলগুলো পাবে না, আরবিসির যে কাজটা অক্সিজেন ক্যারি করা ওটা করতে পারবে না, দ্যাটস ওয়াই মাইটোকন্ড্রিয়া নেই। মাইটোকন্ড্রিয়া না থাকার কারণে প্রচুর পরিমাণে এনার্জি তৈরি হতে পারে না, দ্যাটস ওয়াই দেখা যায় কি এখানে নিউক্লিয়াসও নাই, এখানে কোনো নিউক্লিয়াস নাই। এবং নিউক্লিয়াস না থাকার ফলে আমরা যদি এখান থেকে নিউক্লিয়াসটাকে বের করে নেই তাহলে দেখবো এরকম এখানেও একটা ফাঁকা জায়গা হয়ে গেছে, যে কারণে এটা দেবে গেছে, পিছনেও দেবে গেছে, তাই এটাকে বলা হয় বাইকনকেভ শেপ। বাইকনকেভ শেপ। ওকে, নিউক্লিয়াস না থাকলে আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে, যে ডিএনএ থেকে আরএনএ হয়, এবং এই আরএনএটা পরবর্তীতে প্রোটিনে কনভার্ট হয়, এই আরএনএটা পরবর্তীতে প্রোটিনে কনভার্ট হয়। এবং এই প্রোটিনটা, এরকম প্রোটিনগুলা বেঁচে থাকতে সাহায্য করে সেলটাকে। তাহলে আমরা যদি রেড ব্লাড সেলের ক্ষেত্রে একটা প্রোটিনের কথা চিন্তা করি, ওই প্রোটিনটার নাম হবে হিমোগ্লোবিন। রেড ব্লাড সেলের যদি সিগনেচার একটা প্রোটিনের কথা চিন্তা করি, ওটার নাম হবে হিমোগ্লোবিন। আর হিমোগ্লোবিন আমরা যদি দেখি, যেহেতু প্রতিনিয়ত ডিএনএ তৈরি হতে পারতেছে না, যেহেতু এদের কোনো নিউক্লিয়াস নাই, তাহলে এদের কোনো হিমোগ্লোবিন নেই। এদের কোনো হিমোগ্লোবিন নাই বলতে এদের হিমোগ্লোবিন তৈরি করার ক্ষমতা নাই। প্রথমে প্রথমে যখন সেলটা তৈরি হচ্ছে, এই আরবিসিটা তো একটা সেল থেকে আসছে অবশ্যই, ঠিক না? এটা একটা সেল থেকে মডিফাই হতে 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 এই কন্ডিশনে আসছে। সো মডিফিকেশনের আগে যখন এটা প্রাইমারি সেল ছিল তখন এখানে নিউক্লিয়াস ছিল, তখনই মডিফিকেশন হতে হতে নিউক্লিয়াসটা বের হয়ে যায়, পরে সে বাইকনকেভ শেপ হয়ে যায়। ওকে, তাহলে বাইকনকেভ শেপ হয়ে যায় নিউক্লিয়াসটা হারায় গিয়ে। তো নিউক্লিয়াসটা হারায় যাওয়ার আগে এ হচ্ছে যত হিমোগ্লোবিন পারে তৈরি করে রাখে, কিন্তু এক সময় তো নিউক্লিয়াসটা হারায় যায়। ইভেন আমাদের ব্লাডে যেসব রেড ব্লাড সেল আছে সবগুলাই বেশিরভাগ ক্ষেত্রে এখানের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। কারণ কি, এটা যখন গ্রো করতেছে মডিফিকেশনের আগেই নিউক্লিয়াসটা হারায় গেছে। তো এখানের মধ্যে লিমিটেড পরিমাণ, যেহেতু নতুন নতুন হিমোগ্লোবিন প্রতিনিয়ত তৈরি হতে পারতেছে না, দ্যাটস ওয়াই লিমিটেড পরিমাণ হিমোগ্লোবিন আছে, খুব বেশি একটা হিমোগ্লোবিন নাই। দ্যাটস ওয়াই যেটা বেশি নাই ওটা একটা সময় হারায় যেতে শুরু করে, একটা সময় শেষ হয়ে যায়। তাহলে শেষ হয়ে গেলে কি হবে, দ্যাটস ওয়াই 120 দিন পর পর 120 দিন পর পর রেড ব্লাড সেল মারা যায়। সো আমরা যাই করি না কেন, আমরা ব্লাড ডোনেট করি আর না করি ম্যাটার করে না, 120 দিন পরে ব্লাডটা শেষই হবে, মানে ব্লাডটা মারাই যাচ্ছে। সো এই জন্য বেটার যদি ব্লাডটা ডোনেট করে দেওয়া হয়, কারো লাইফটা সেভ হলো। হ্যাঁ, তার বডিতে গিয়ে হয়তো বা ভাঙবে, হ্যাঁ ভাঙবে, কিন্তু এট দ্যাট মোমেন্ট, মানে ওই পার্টিকুলার মোমেন্টে তো সে বেঁচে যাবে, পরবর্তীতে সে গ্রো করার, নিজের ব্লাড সেল গ্রো করার টাইম পাবে। কিন্তু দেখা যায় হচ্ছে কি, ব্লাড যদি ডোনেট না করি তাহলে এটা তো আমার বডিতে নষ্ট হচ্ছেই, তার থেকে আর কারো বডিতে গিয়ে নষ্ট হোক যার ইনস্ট্যান্ট এই মুহূর্তে লাগবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম রেড ব্লাড সেলের শেপটা কিরকম, এবং রেড ব্লাড সেল বাইকনকেভ শেপ, এবং কেন মাইটোকন্ড্রিয়া নাই, কেন নিউক্লিয়াস নাই, এবং কেন 120 দিন পর পর রেড ব্লাড সেলটা মারা যায়। ওকে, এখন রেড ব্লাড সেলটা
রেড ব্লাড সেলের নাম হচ্ছে এরিথ্রোসাইট। রেড ব্লাড সেলকে আমরা বলতে পারি এরিথ্রোসাইট। আর এরিথ্রোসাইট আমরা মনে রাখবো যে কোনো কিছু তৈরির প্রসেসকে, আমি একটা সাদা ফাঁকা জায়গায় যাই, কোনো কিছু তৈরির প্রসেসকে বলা হয় পোয়েসিস। কোনো কিছু তৈরির প্রসেসকে বলা হয় পোয়েসিস, আমার বানান ভুল হতে পারে। তাহলে এরিথ্রোসাইট তৈরির প্রসেসকে আমরা কি বলবো? এরিথ্রোপোয়েসিস। এরিথ্রোপোয়েসিস। এই এরিথ্রোপোয়েসিসটা কোথায় হয় আমাদের মাথায় রাখা লাগবে। এরিথ্রোপোয়েসিসটা হয়, আমরা আবার শুরুতে চলে যাই। শুরুতে কোথায় ছিলাম আমরা? আমরা কানেকটিভ টিস্যুতে ছিলাম। কানেকটিভ টিস্যু কি কি ছিল? মেসোডার্ম থেকে তিনটা জিনিস আসতো, একটা হচ্ছে মাসেল, একটা হচ্ছে বোন, আর একটা হচ্ছে ব্লাড। সো আমাদের মনে রাখা লাগবে সবার প্রথমে আসে হচ্ছে বোন। কারণ কি? এই বোনটা না আসলে মাসেলটা কার গায়ে লেগে থাকবে? সবার প্রথমে আসে হচ্ছে বোন। অর্থাৎ এই এখানের মধ্যে মেসোডার্মটা প্রথমে ডিরাইভ করে হচ্ছে বোন। আমরা জানি এখানে হাত বের হয়, এভাবে করে এই একটা অংশে হাত বের হয়, এগুলো নিয়ে আমরা আগে কথা বলছিলাম। তারপর একটু করে বলে দিই, এই মেসোডার্ম থেকে যখন বোন ক্রিয়েট হয়, এটা এভাবে ঠেলে বের হয়ে আসে এবং এখান থেকে চামড়াটা, এখানে যে চামড়াটা আছে এটা এভাবে করে নিয়ে আসে। এবং আমরা যদি আমাদের হাতটা চেক করে দেখি, সবাই দেখবো হচ্ছে হাতের ভিতরে কি আছে? একটা বোন আছে, আর বোনের উপরে চামড়া আছে। এখানে কোনো নল নাই, এখানে কোনো পরিপাক নালী, শ্বসন নালী বা এরকম কোনো ফাঁকা টিউব নাই। এখানে শুধুমাত্র বোন আছে আর চামড়া আছে। এবং আমরা যদি দেখি এই বোনটার উপরে একটা সময় হচ্ছে মাসেল গ্রো করতে শুরু করে। তাহলে বোন হচ্ছে সবার প্রথমে গ্রো করছে, তারপর মাসেল গ্রো করছে। ওকে, এই মাসেল গ্রো করার পরে আমরা দেখবো হচ্ছে এই বোনের ভেতর থেকে, বোনের উপর থেকে মাসেল গ্রো করলো, আর ভেতর থেকে কি থাকবে? ভেতরে এখান থেকে বোন মেরো বলা হয়। বোন মেরো মানে হচ্ছে বোনের ভিতরে যে কোরটা আছে ওটা বোন মেরো বা অস্থি মজ্জা। এখান থেকে হচ্ছে ব্লাড সেল গুলা গ্রো করে। তাহলে মেসোডার্ম থেকেই কিভাবে ব্লাড সেলটা আসতেছে বুঝতে পারলাম। তাহলে বোন মেরোর মধ্যে সবগুলা মানে সেল গুলা আছে, এখানের মধ্যে যে প্রিমিটিভ সেল গুলা ব্লাড গ্রো করার জন্য, এই সবগুলো আছে হচ্ছে এখানে। ওকে, তাহলে আমাদের বুঝতে হবে এখান থেকে কিভাবে গ্রো করে। সো এরিথ্রোপয়েসিসটা কোথায় হচ্ছে? এরিথ্রোপয়েসিসটা হচ্ছে এই বোন মেরোর ভিতরে। বোন মেরোটা তোমরা সবাই দেখছো যে আমরা অনেকে যারা কোরবানির সময় যখন গরুর নলাটাকে ঝাড়ি দেওয়া হয়, ভিতর থেকে কতগুলো ফাঁস বলি আমরা চিটাঙে, তো ওই ফাঁসগুলাকে বলা হয় হচ্ছে বোন মেরো। বা তুমি মুরগি খাওয়ার সময় মুরগির হাড়টাকে যখন চাবানো হয়, ভিতরে দেখবে লাল লাল কিছু জিনিস থাকে, ঠিক আছে, মজ্জা, ঠিক আছে, ওটাকে বলা হয় বোন মেরো। ওই বোন মেরোটা একটা সময় হচ্ছে ডিভাইডেড হতে হতে মাইটোসিস সেল ডিভিশন করতে 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 রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, যত ধরনের ব্লাড সেল আছে সবগুলা গ্রো করে। তাহলে এই বোন মেরো থেকে যখন রেড ব্লাড সেল গ্রো করতেছে, রেড ব্লাড সেল তৈরি হওয়ার প্রসেসটাকে বলতেছি আমরা এরিথ্রোপোয়েসিস। ওকে, তাহলে এরিথ্রোপোয়েসিস তো নরমালি হবে না। নরমালি আমাদের বোন কখনো তৈরি করে না রেড ব্লাড সেল। মনে রাখা লাগবে এখানে স্টিমুলেশন আসা লাগবে। অর্থাৎ যে কোনো একটা হরমোনকে এসে এখানে বলতে হবে যে হ্যাঁ আমাদের বডিতে রেড ব্লাড সেল দরকার। এটা কখন বলে? যখন তোমার ধরো ব্লাড লস হয়েছে কোনো কারণে, ব্লাডের পরিমাণ কমে গেছে, তখন হচ্ছে এই ইনফরমেশনটা আসে। তো যেই ইনফরমেশনটা আসে, যেহেতু এরিথ্রোপোয়েসিসের জন্য ইনফরমেশন আনতেছে, তাই এই প্রোটিনটাকে বলা হয় এরিথ্রোপোয়েটিন। এরিথ্রোপোয়েটিন। সো এই এরিথ্রোপয়েটিনের মাধ্যমে আমরা যদি দেখি এখানের মধ্যে যে সেলগুলো আছে, ওই সেলগুলো ডিভাইডেড হতে শুরু করে। প্রাইমারি সেলগুলো অবশ্যই অনেক বড় থাকে, কারণ হচ্ছে এখানে নিউক্লিয়াস থাকে। এটা আস্তে আস্তে ডিভাইডেড হতে থাকে, ডিভাইডেড হতে থাকে, ডিভাইডেড হতে থাকে, একসময় ছোট হতে হতে নিউক্লিয়াস হারাই এরকম একটা বাইকনকেভ শেপ কিছু একটা তৈরি করে। তাহলে যেটা খুব বেশি ডিভাইডেড হয়, আমাদের মনে রাখা লাগবে আমাদের বডিতে যেই সেলটা সেম সেল, এটা আর এটা কিন্তু সেম সেল, জাস্ট এটা হচ্ছে প্রাইমারি সেল, এটা হচ্ছে ফাইনাল সেল। তো যেই সেলটা এই ফাইনাল সেলটা কিন্তু আর ডিভাইডেড হওয়ার ক্ষমতা রাখে না, কারণ তার মধ্যে কোনো নিউক্লিয়াস নাই। নিউক্লিয়াস না থাকলে ডিএনএ রেপ্লিকেশনের প্রশ্ন নাই, ডিএনএ রেপ্লিকেশন না থাকলে সেল ডিভিশন নাই। সো এই ফাইনাল সেলটা, এটাকে বলা হয় এরিথ্রোসাইট। ফাইনাল কন্ডিশনটাকে বলা হয় সাইট বা সেল। আর প্রাইমারি কন্ডিশনটাকে বলা হয়, প্রথম সেলটাকে বলা হয় এরিথ্রোব্লাস্ট। মনে রাখা লাগবে যে কোনো কিছু শেষে যখন ব্লাস্ট থাকবে, এটার অর্থ হচ্ছে এটা হাইলি ডিভাইডেড হচ্ছে, প্রচুর সেল ডিভিশন হচ্ছে এখান থেকে। দ্যাটস ওয়াই এদেরকে বলা হয় ব্লাস্ট। এবং তুমি দেখবা আমাদের প্রথম দিকের সেলগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার, ব্লাস্ট সেল। দেখবা কারণ কি, এগুলো প্রথম দিকের সেলগুলো খুব বেশি ডিভাইডেড হয়। সো এখন আমরা এভাবে চিন্তা করতে পারি যে বোন মেরো থেকে রেড ব্লাড সেল গ্রো করতেছে এরিথ্রোব্লাস্ট, তারপর এরিথ্রোসাইট। এখন এরিথ্রোসাইটের একটা নর্মাল কাউন্ট আছে, কার বডিতে কতটুকু থাকতে পারে? ফিমেল বডিতে কতটুকু থাকতে পারে? 48 লাখ। আর মেল বডিতে 54 লাখ।
এরকম একটা কাউন্ট আছে। এর বেশিও হতে মানে খুব বেশি উঠতে পারবে না। খুব বেশি উঠলে কি হবে আমরা জানি, আমাদের ব্লাডটা হচ্ছে একটা সলিউশনের মতো। এখানের মধ্যে তুমি যদি সেলের নাম্বার বাড়াও, এখানে যদি সেলের পরিমাণ বাড়াও, তাহলে ব্লাডটা ভারী হয়ে যাবে। তাহলে ব্লাড ওয়াল যেটা আছে এখানে খুব বেশি প্রেসার দিবে, যেটাকে হাই ব্লাড প্রেসার বলা হয়। তাহলে এই যে তোমার 54 লাখ আর 50 লাখ ধরি আমাদের বোঝার সুবিধার্থে, 50 লাখ একটা ধরে নিলাম, এটার থেকে খুব বেশি কমে গেলে তখন বলা হয় এনিমিয়া, অর্থাৎ রক্ত নাই। কোনো কিছুর শেষে আমি নামটা ভাগ করা শেখাই, কোনো কিছুর শেষে ইমিয়া থাকার অর্থ এটা রক্তের পরিমাণ বোঝাচ্ছে, রক্তের মধ্যে এই জিনিসটার পরিমাণ। যেমন আমরা যদি বলি লিউকেমিয়া, অর্থাৎ লিউকোসাইট ব্লাডে বেড়ে গেছে। ইমিয়া, ইমিয়া অর্থ ইন ব্লাড। ওকে, তাহলে আমরা যখন বলতেছি এনিমিয়া, অর্থাৎ ব্লাডের পরিমাণ কমে গেছে, ব্লাডের মধ্যে ইন ব্লাড নাই, এনিমিয়া। ঠিক আছে, তার মানে 50 লাখ থেকে যখন অনেক কমে যাবে তখন বলা হচ্ছে কি এনিমিয়া। আবার যদি আমরা বলি 50 লাখ থেকে লেটস সে নর্মাল থেকে অনেক বেড়ে গেল, 65 লাখ হইলো, তখন আমরা বলবো কি সেলের সংখ্যা অনেক বেড়ে গেছে, অর্থাৎ পলি, পলি মানে অনেক, সাইট, পলিসাইট মানে হচ্ছে সেলের সংখ্যা বেড়ে গেছে, ইমিয়া, এটাকে বলা হয় পলিসাইথেমিয়া। ঠিক আছে, পলিসাইথেমিয়া, তাহলে কি হবে, ব্লাডের মধ্যে সেলের পরিমাণ অনেক বেড়ে গেছে। ওকে, তাহলে আমরা যদি কোনো কারণে দেখি যে ব্লাডের মধ্যে কোনো একটা সেলের পরিমাণ অনেক বেড়ে গেছে, হোয়াইট ব্লাড সেল বেড়ে গেছে বা রেড ব্লাড সেল বেড়ে গেছে, এটার অর্থ কি হতে পারে? এটার অর্থ হতে পারে তোমার প্রোডাকশন বেড়ে গেছে। প্রোডাকশন বেড়ে গেছে মানে কি, প্রোডাকশন তো নর্মালি বাড়ার কথা না, তাহলে এত বেড়ে গেল কেন প্রোডাকশন? তুমি কিভাবে বুঝবা? প্রোডাকশন হাউসটার মধ্যে তুমি গেলা, বোন মেরো, বোন মেরোটা তুমি কালেক্ট করলা ইনজেকশন দিয়ে, বোন মেরোটা কালেক্ট করলা এবং টেস্ট করে দেখলা বোন মেরোর মধ্যে ক্যান্সার হয়েছে। ক্যান্সার হয়ে যাওয়ার কারণে ওখানে সেল ডিভিশন অনেক বেড়ে গেছে, এটাকে বলা হয় ব্লাড ক্যান্সার বা বোন মেরোর মধ্যে ক্যান্সার হয়েছে। আচ্ছা, তাহলে এই ক্যান্সারটা হলে এই জন্যই হচ্ছে বোন মেরোটা টেস্ট করা হয়। আর মাঝে মাঝে বোন মেরো টেস্ট করে তোমার ব্লাড, বোন মেরোটা আর কারোর মধ্যে ট্রান্সপ্লান্ট করা হয়, যে আমার ব্লাড ক্যান্সার হয়েছে, আমার তো সব বোন মেরো নষ্ট হয়ে গেছে, তো আর কারো থেকে যদি বোন মেরো এনে ঢুকাই দেওয়া হয়, তার বোন মেরো নিয়ে যদি আমি কিছুদিন বাঁচতে পারি, এই জন্য বোন মেরো ট্রান্সপ্লান্টেশনটা করা হয়। ওকে, তাহলে আমরা এবার যাই, এই বোন মেরো প্রোডাকশনটা বুঝলাম, কোথা থেকে আমাদের ব্লাড গুলা গ্রো করতেছে। ওকে, এখন আমাদের বুঝতে হবে আমাদের নর্মাল বডিতে আমরা যদি দেখি আমাদের প্রথম গ্রোথটা কি হয়, আমরা যদি দেখি আমাদের এই সবার ভেতরে কি আছে, এই জিনিসটা পরিপাক নালী, এই পরিপাক নালী থেকে অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম থেকে একটা শাখা গ্রো করে। এই প্রথমে যখন গ্রো করছে এই এন্ডোডার্ম থেকে একটা সময় যকৃৎ গ্রো করে, লিভার গ্রো করে, অর্থাৎ আমাদের বোন তৈরি হওয়ার আগে যকৃৎটা মোটামুটি রেডি। তাহলে এই যকৃৎ থেকে প্রথম রেড ব্লাড সেলটা তৈরি হতে শুরু করে, এই লিভারটা ফার্স্ট রেড ব্লাড সেল গুলো তৈরি করে, পরবর্তীতে রেড ব্লাড সেল তৈরি করার দায়িত্বটা বোন। তাহলে আমরা বলতে পারি ফার্স্ট কন্ডিশনে একদম এমব্রায়োনিক স্টেজে লিভারটাই মূলত মেইন কাজগুলো করে, তারপর আস্তে আস্তে বোনটা দায়িত্বটা। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে রেড ব্লাড সেল গ্রো হয়, এবং মনে রাখা লাগবে সব ধরনের ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল, সবগুলো আসে বোন মেরু থেকে। এরপর আমরা যাই এবার হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেলের মধ্যে আমাদের মনে রাখা লাগবে হোয়াইট ব্লাড সেলের কাজ কি, এটা আমি পরে বোঝাচ্ছি, আগে আমরা একটু এই ছবিগুলা পরে বোঝাচ্ছি। আগে আমরা বুঝি হোয়াইট ব্লাড সেলের কাজ কি। হোয়াইট ব্লাড সেলের কাজ একদম যদি সিম্পলি বলি, যে কোনো ফরেন পার্টিকেল যদি ঢুকে, যে কোনো ফরেন পার্টিকেল যদি ঢুকে তাকে মেরে ফেলা। সো মেরে ফেলার জন্য একটা ওয়ে হতে পারে যে আমি কাছে যাব, ফরেন পার্টিকেলটা কাছে যাব এবং ফরেন পার্টিকেলটাকে খেয়ে ফেলবো, এটা একটা সিম্পল ওয়ে, একে আমি কিছু করব না। আরেকটা ওয়ে হতে পারে আমি কাছে কাছে যাব না, দূরে একটা পার্টিকেল আছে, একে আমি গুলি করব, দূর থেকে কিছু একটা অ্যাসিড ছুঁড়ে মারবো বা বেস ছুঁড়ে মারবো। কারণ দুইটাই অপশন আছে, তুমি অ্যাসিড ছুঁড়ে মারতে পারো বা বেস ছুঁড়ে মারতে পারো, তুমি তো অন্য কিছু ছুঁড়ে মারতে পারবা না। কারণ কি, 7 pH এ তো সবাই খুব ভালো মতো বেঁচে থাকে, তাহলে তোমার এক্সট্রিম পিএইচ এ যেতে হবে, হয় তোমার কি মারা লাগবে, বেস মারা লাগবে 14 এর কাছাকাছি, বা তোমার অ্যাসিড মারা লাগবে, দুইটার একটা। তাহলে দুইটা জিনিসটা একসাথে থাকলে নিউট্রাল হয়ে যাবে, 7 এর কাছে চলে আসবে, সে আর কিছু করতে পারবে না। তাহলে তুমি চিন্তা করে দেখো, যার বডিতে বেস গ্রেনিউল আছে, এরকম একটা হোয়াইট ব্লাড সেল যদি থাকে, তুমি চিন্তা করে দেখো, এরকম একটা হোয়াইট ব্লাড সেলের কথা চিন্তা করো, যার বডিতে প্রচুর পরিমাণে বেস আছে, বেইজের গুলি রেডি করা আছে, যেই মুহূর্তে জীবাণু আসবে বেইজ গুলো ছুড়ে মারবে। তাহলে সে সে কোন ধরনের কালার নিবে আমরা জানি, বেইজ নীল লিটমাস হচ্ছে বেইজ, আমরা জানি লালকে নীলে কনভার্ট করে বেইজ, তাহলে এই নীল রং হবে না এই জিনিসটার রং, তাহলে এই যে সেলটা এটার রং হবে নীল। আর এই সেলটা যেহেতু বেসকে ভালোবাসে, ভালো তাই এটার নাম হচ্ছে বেসোফিল, বেসোফিল। এট দ্য সেম টাইম ওদিকে আরেকটা আছে, যার মধ্যে গোলা বারুদ যেগুলো আছে ওগুলা কি অ্যাসিডিক, এখানের মধ্যে প্রচুর পরিমাণে অ্যাসিড ধরে রাখছে,
সো এই অ্যাসিড গুলা ছুড়ে মারবে। অ্যাসিডের রং আমরা জানি লাল লিটমাস থেকে, তাহলে অ্যাসিডটার রং হবে লাল। তাহলে এটা হবে লাল, যেহেতু অলরেডি আমরা এরিথ্রোফিল বলতে পারি, কিন্তু অলরেডি একটা জিনিসের নাম তুমি এরিথ্রোসাইট দিয়ে দিছো, তাহলে এখন ইউসিন বলা লাগবে। লালের আরেক নাম হচ্ছে ইউসিন, তাহলে এটাকে কি বলা হবে? ইউসিনোফিল। তাহলে ইউসিনোফিল এসিডিক কন্ডিশনে থাকে, এসিডিক কন্ডিশনে রেড কালার নেই, আর এটা বেসিক কন্ডিশনে থাকে, এটা নীল কালার। এখন তুমি চিন্তা করো, এরকম একটা সেল যদি থাকে, এরকম একটা সেল যদি থাকে যার মধ্যে ইউসিনোফিল এবং বেসোফিল দুইটাই সমান পরিমাণে আছে, ধরো 4টা ইউসিনোফিল আছে, সরি 4টা বেসোফিল আছে, 4টা ইউসিনোফিল আছে, তাহলে তাকে আমরা বলতে পারি না সে নিউট্রাল? তাহলে নিউট্রাল যে, তার নাম দেওয়া হবে নিউট্রোফিল, সিম্পল, নিউট্রোফিল। এবং নিউট্রোফিল দেখা যায় হচ্ছে গিয়ে সরাসরি ফ্যাগোসাইট করে, মানে খেয়ে ফেলে, এই জিনিসগুলো রিলিজ করে না। সো আমরা এখন যাই, তাহলে আমরা 3 ধরনের পাইলাম যাদের মধ্যে গ্রেনিউল আছে। গ্রেনিউল বলতে কি, তার মধ্যে গোলা বারুদ আছে যেগুলো হচ্ছে দিয়ে সে ধ্বংস করতে পারে, গ্রেনিউল। তাই এদের এই 3জনকে বলা হয় গ্রেনুলার ডাব্লিউবিসি বা দানাদার শ্বেত রক্তকণিকা, গ্রেনুলার ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল। তাহলে যেহেতু গ্রেনুলার আছে, অবশ্যই আমি এক গ্রেনুলারও কারো নাম বলতেছি, নাহলে তো আলাদা করে গ্রেনুলার বলার, সবাই যদি গ্রেনুলার হইতো আলাদা করে ভাগ করার দরকার ছিল না। তাহলে এক গ্রেনুলার কারা হবে? যাদের মধ্যে গ্রেইন নেই, তাদেরকে বলা হচ্ছে এক গ্রেনুলার সেল। এক গ্রেনুলার, এক গ্রেনুলার 2জন আছে, একটা হচ্ছে লিম্ফোসাইট, আমরা একটু এখানে নিচে যাই, একটা আমি দেখাচ্ছি ছবি সব বুঝে। একটা হচ্ছে লিম্ফোসাইট, লিম্ফোসাইট, আর একটা হচ্ছে মনোসাইট। এখন লিম্ফোসাইট আর মনোসাইট এক গ্রেনুলো যেগুলো আছে, এগুলো কিভাবে চিনবো? এগুলো চিনার জন্য আমাদের যেতে হবে কোথায়? নিউক্লিয়াসটা দেখতে কিরকম, নিউক্লিয়াসটা দেখতে কিরকম, এটার জন্য আমরা একটা সিরিয়ালে সাজাই। প্রথমে আমরা লিম্ফোসাইট নিয়ে কথা বলবো, তারপর মনোসাইট নিয়ে কথা বলবো, লিম্ফোসাইট দেন মনোসাইট, তারপর আমরা কথা বলবো দুইটা অ্যাসিড বা বেস নিয়ে, ইউসিনোফিল, তারপর বেসোফিল, তারপর আমরা ফাইনালি কথা বলবো নিউট্রোফিল নিয়ে। এই সিরিয়ালে আমরা এই মরফোলজিটা শিখবো যে কোন সেলটা দেখতে কিরকম। লিম্ফোসাইট হচ্ছে একদম সিম্পল, এর মধ্যে নিউক্লিয়াস নর্মাল যেভাবে থাকার কথা ওভাবেই থাকবে, গোল একটা বড় নিউক্লিয়াস থাকবে। এই নিউক্লিয়াসটার মধ্যে একটু করে ফাটল ধরবে, এই নিউক্লিয়াসটার মধ্যে একটু করে ফাটল ধরবে পরের স্টেজে, এখানে। তাহলে পরের মনোসাইটে কিরকম হবে? কিডনি শেপ হবে, মনোসাইটের নিউক্লিয়াসটা হবে কিডনি শেপ বা অশ্বক্ষুরাকৃতিও বলতে পারো। তাহলে কিডনি বা একটু করে ফাটল ধরবে। তারপরের 2জনে, তার অবশ্যই এসিড এবং বেস দুইজনই সেম আচরণ করবে। তাহলে পরের 2জনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি, এই ফাটলটা একদম এখানে পৌঁছে গেছে, অর্থাৎ এখানে 2টা লোব পাওয়া যাবে। তাই বলা হয় পরের 2জনের ক্ষেত্রে নিউক্লিয়াস হবে বাইলোব, অর্থাৎ 2টা খণ্ড, দ্বিখণ্ডিত বা বাইলোব, দ্বিখণ্ডিত বা বাইলোব। এরপরেরটাতে আমরা যদি দেখি, এরপরে নিউট্রোফিলের মধ্যে, নিউট্রোফিল আমরা কি বলছিলাম, নিউট্রোফিল সবসময় হচ্ছে 2টারই যোগফল, ঠিক না? এখানের মধ্যে অ্যাসিড ছিল, এখানের মধ্যে বেস ছিল, 2টার যোগফল নিউট্রোফিল। তাইলে এই লোভগুলাও যোগ করে দিই আমরা, লোভগুলা যোগ করলে আমরা 4টা পাই, 4টাকে গড় করলে মানে 3টাকে 5টা বলি আমরা, যেহেতু 4টা সবার ক্ষেত্রে থাকে না, 3 আর 5কে গড় করলে 4টাই পাও। তাহলে আমরা যদি দেখি মাইক্রোস্কোপের নিচে যখন তাকাবো, এই সবগুলা যদি আমরা তাকাই, গোল নিউক্লিয়াস দেখলে লিম্ফোসাইট বলবো। আমরা যদি অনেকগুলা নিউক্লিয়াসের লোভ পাই, 2টা পেলে তো এই 2টার একজন হবে, ঠিক আছে? যদি অনেকগুলা পাই ওটাকে আমরা নিউট্রোফিল বলবো। এবার আমরা যদি তাকাই, আমরা যদি কয়েকটা ছবি দেখে আসি, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি বেসোফিল, এটা নীল হচ্ছে, ইওসিনোফিল লাল হচ্ছে, নিউট্রোফিলের ক্ষেত্রে কোনো ধরনের জানা নেই। এবং আমরা এখানে যদি তাকাই, এখানে আমরা দেখতেছি বড় বড় নিউক্লিয়াস আছে, এই সেলগুলা হচ্ছে গিয়ে তাইলে অবশ্যই কি হবে? লিম্ফোসাইট হবে। এবং আমরা এখানে কোনো নিউট্রোফিল খুব একটা ভালো দেখা যাচ্ছে না, আমি একটা নিউট্রোফিলও তুলে আনি তাহলে বুঝতে ইজি হবে। সো আমরা যদি দেখি এখানের মধ্যে খুব ইজিলি বোঝা যাচ্ছে 3টা লোব, এবং নিউট্রোফিল সবচেয়ে ইজিলি বোঝা যায়, নিউট্রোফিল লিম্ফোসাইট এগুলো সবগুলোই বোঝা যায়। তাহলে 3টা লোব থাকলে আমরা নিউট্রোফিল এভাবে চিনতে পারি। সো আমরা মরফোলজি বুঝলাম যে আমাদের নিউক্লিয়াস গুলো কিরকম হবে, এবং আমরা বুঝলাম যে এটার মধ্যে কোনগুলোর মধ্যে গ্রেনিউল থাকবে আর কোনগুলোর মধ্যে গ্রেনিউল গুলো থাকবে না। তাহলে এরপর আসি হচ্ছে আমাদের কাজগুলা কি। কাজ মূলত আমরা 3 ভাগ ভাগ করব, কাজগুলো মনে রাখার জন্য ফার্স্ট মনে রাখা লাগবে ফেগোসাইটোসিস, অর্থাৎ ফেগোসাইটোসিসের মাধ্যমে দা প্রসেস, যেটার মাধ্যমে ফেগোসাইট করে জীবাণু খেয়ে ফেলা হয়, এটা আমরা মনে রাখবো NRM দিয়ে, NRM, অর্থাৎ মনোসাইট এবং নিউট্রোফিল এই 2জন, অর্থাৎ এক গ্রেনিউলোসাইট একজন আসছে আর গ্রেনিউলোসাইট একজন আসছে, এরা হচ্ছে মূলত ফেগোসাইটোসিস করে। এরপর আমাদের যদি ক্রিমির লার্ভা বা এই টাইপের কিছু থাকে, এইগুলা নিয়ে কাজ করে হচ্ছে ইউসিনোফিল, ক্রিমির লার্ভা বা এসব নিয়ে কাজ করে হচ্ছে ইউসিনোফিল। আর বেসোফিল কাজ করে হচ্ছে আমাদের অ্যালার্জি নিয়ে,
আমাদের মনে রাখা লাগবে অ্যালার্জি যুক্ত কোনো বস্তু যদি ঢুকে এটাকে নিয়ে কাজ করবে হচ্ছে বেসোফিল, হেপারিন ক্ষরণ করে, এটা হিস্টামিনও ক্ষরণ করে। এবং ফাইনালি এইগুলা আমরা যদি মনে রাখতে পারি, ইওসিনোফিল কি করবে, বেসোফিল কি করবে, মোস্টলি ফ্যাগোসাইটোসিস কে করে, এটা একটু মনে রাখা লাগবে। এই কাজগুলো আলাদা করে মনে রাখা লাগবে, যে কৃমির লার্ভাকে কে ধ্বংস করে, প্যারাসাইট গুলোকে কে ধ্বংস করে। তাহলে ফাইনালি আমরা এখন আমাদের হোয়াইট ব্লাড সেল শেষ, নেক্সট থার্ড যে কম্পোনেন্ট ব্লাডে থাকে ওটা হচ্ছে প্লাটিলেট। আমরা প্লাটিলেটে চলে যাই।